স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবার জানাবো খবরের বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের রিভিউ শুনানি হবে 19 জানুয়ারি। বিএনপি ও জামাতের 1 মাস সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ শুনানির এই দিন নতুন করে ঠিক করেন। এর আগে সকালে বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদিন 1 মাস সময় আবেদন করেন। এ সময় জামাতও ওই বিষয়ে আদালতে আবেদন করেন। গত 23 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে জামাতে ইসলামী রিভিউ করে। তারও আগে গত 16 অক্টোবর এই বিষয়ে রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অর্থনীতির ওপর চূড়ান্ত প্রতিবেদন দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি তুলে দেবেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সেখানে আছেন সহকর্মী আদিত্য আরাফাত। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আদিত্য, সার্বিক অবস্থা সেখানকার কেমন দেখছেন, সেই সাথে আর কে উপস্থিত আছেন? আমরা আসলে ঠিক প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেতরে নেই, আমরা একটু বাইরে অবস্থান করছি। আমরা যেটি জানতে পেরেছি সবশেষ, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি অর্থাৎ শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা 12টার আগে প্রবেশ করেছেন এবং 12টার পরে বেলা 12টার পরে তারা এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা বৈঠক করছেন এবং এখনো পর্যন্ত তারা এই শ্বেতপত্র যে প্রতিবেদনটি দিতে এসেছেন সেটি তারা প্রতিবেদন পেশ করেছেন কিনা সে বিষয়টি এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল কোনো সূত্র এখনো পর্যন্ত নিশ্চিত করেনি। তবে আজকে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে কমিটি এসেছে তারা মূলত শ্বেতপত্র, তারা গত 15 বছরের অর্থনীতির যে চিত্র সেটি শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা এসেছেন তাদের চূড়ান্ত প্রতিবেদন পেশ করতে। আমরা যেটি জানতে পেরেছি যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা যে চূড়ান্ত প্রতিবেদন নিয়ে এসেছেন সেখানে গত 15 বছরের একটি চিত্র রয়েছে। সেখানে মোটা দাগে যদি বলতে চাই, সেখানে 15 বছরে এডিপিতে খরচ 7,20,000 কোটি টাকা হয়েছে, অপচয় হয়েছে 1,61,000 থেকে 2,80,000 কোটি টাকা। অর্থাৎ উন্নয়ন প্রকল্পের নামে গত আওয়ামী লীগ সরকার 15 বছরে 3.5 লাখ কোটি টাকা তারা লুটপাট হয়েছে, উন্নয়ন প্রকল্পের নামে আত্মসাৎ হয়েছে বলে এখানে যে অর্থনীতি প্রণয়ন কমিটি, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা এসেছেন তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন এবং প্রতিবেদনে অর্থনীতির বিভিন্ন খাতের পাশাপাশি এডিপির দুর্নীতি, অনিয়ম এবং অর্থের অপচয়ের নানা বিষয়গুলো এখানে উঠে এসেছে। এবং এখনো পর্যন্ত অর্থনীতি শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে সদস্যরা এসেছেন তারা এখনো পর্যন্ত বৈঠক করছেন এবং এই বৈঠকেই এই প্রতিবেদন তুলে ধরা হবে এবং সেই প্রতিবেদনের আলোকে শ্বেতপত্র 15 বছরের অর্থনীতি এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির যে চিত্র রয়েছে সেই চিত্র তুলে ধরা হবে। এবং আমরা এখান থেকে বের হওয়ার পর আমরা গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত আছি, তারা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য যারা আছেন তাদের বক্তব্য দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নিশ্চয়ই আরাফাত, আপনি সেখানেই অবস্থান করুন। পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আরো বিস্তারিত জেনে নেব। দেশের ক্রান্তিকালে পাশে দাঁড়িয়েছিল সেনাবাহিনী। সবাই মিলে একসাথে কাজ করলে ক্রান্তিকালীন সংকট মোকাবেলা করা সম্ভব বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সেনা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন সেনাপ্রধান। আরও বলেন, দেশের শান্তি রক্ষায়, আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তির লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব।
বাংলাদেশ সকল দেশকে বন্ধু হিসেবে দেখতে চায়, প্রভু হিসেবে নয়, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার খান জাহান আলী থানা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশ এখনও জঞ্জাল মুক্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, এখন জনগণের ঐক্যের বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকার দেশকে কারাগার বানিয়েছিল। শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দিয়ে তারা জামাতকে ধ্বংস করতে চেয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া তিনি আরও বলেন, জুলাই আগস্টের আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। দেশ এখনো পুরা মুক্ত হয়নি, সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে। ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাআল্লাহ। যেই বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকেই প্রভু মেনে নেবে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা মতো করবে, যেদিকে হাত বাড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব, কোনো আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। নীতির সংকট নয়, বরং মাঝে মাঝে দেশে বড় সংকট হয়ে দাঁড়ায় তার বাস্তবায়ন। বিগত সরকার শেষ দিকে আলোচনার সব দরজা বন্ধ করে দিয়েছিল, এমন মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সিপিডির ৩০ বছরের পথ চলা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই আয়োজনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটের অধিকার কেড়ে নিলে তা টেকসই করতে অন্য সব অধিকারই কেড়ে নিতে হয়। বিগত সরকার তাই করেছে। তিনি বলেন, শুধু রাষ্ট্র নয়, রাজনৈতিক দলগুলোরও সংস্কার দরকার। গণতান্ত্রিক উপায়ে জনগণের ম্যান্ডেট নিয়ে তা করতে হবে এবং রাজনীতিবিদ জনগণের এটা অনুধাবনও করতে হবে। জনগণের ভোটার অধিকার নিশ্চিত করা, প্রকৃত গণতন্ত্রের পরিবেশ তৈরি করতে অংশীজনদের মতামতকে গুরুত্ব দিতে হবে। এই বিএনপি নেতা বলেন, সিপিডির মতো প্রতিষ্ঠান মানুষের মত প্রকাশের বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। গত ১.৫ দশক কথা বলার কোনো জায়গা ছিল না। সংসদের বাইরে সরকার বিরোধী ও সুশীল সমাজের কথা বলার জায়গা করে দিয়েছে সিপিডি। নীতির সংকট নয়, বরং মাঝে মাঝে দেশে বড় সংকট হয়ে দাঁড়ায় তার বাস্তবায়ন। বিগত সরকার শেষ দিকে আলোচনার সব দরজা বন্ধ করে দিয়েছিল। একটা স্বাধীন, একটা গণতান্ত্রিক, একটা মুক্ত পরিবেশ যদি সৃষ্টি করতে না পারে, এট দ্য এন্ড অফ দ্য ডে এটা যেন কারোর জন্য সুখকর নয়। আমার মনে হয় এই রিয়েলাইজেশন আর কারোর কাছে না থাকার, না বোঝার কোনো কারণ নেই। আমরা কিন্তু একটা ভালো সময় এসেছি বাংলাদেশে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আই এম শিওর সিপিডি উইল প্লে ইটস রোল গোয়িং ফরওয়ার্ড। কক্সবাজার সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। রবিবার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে প্রথমবারের মতো ট্রাভেল পাস সহ ৬৫৩ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় ১২ আউলিয়া জাহাজ। ৯ মাসের বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হলো। ফলে পর্যটকদের স্বস্তির পাশাপাশি এই খাত সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে। এর আগে গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যাত্রী সংকটের কারণে তা পেছানোর সিদ্ধান্ত নেয় জাহাজ মালিক কর্তৃপক্ষ। পটুয়াখালীতে নৌবাহিনীর ২০২৪ ব্যাচের নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। পটুয়াখালীর বানুজা শেরে বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এই আয়োজন। সকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড প্রদর্শন করেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মনোকো এই কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি ও নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। উন্মোচন করা হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল ও তারুণ্যের উৎসব ২০২৫ এর মাস্কট। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মাস্কট উন্মোচন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবারের বিপিএল আয়োজনে বিসিবির সঙ্গে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিপিএলকে আরও আকর্ষণীয় ও দর্শক নন্দিত করতেই যোগ করা হয়েছে বেশ কিছু নতুন ভাবনা। মাস্কট উন্মোচন অনুষ্ঠানে জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে প্রামাণ্যচিত্র জুলাই অনির্বাণ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা, বিসিবি সভাপতি, ক্রীড়াবিদ সহ গণ্যমান্য ব্যক্তিরা। সংবাদেই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।